মালিক, আমি নিজের চোখে দেখে এলাম রাখালের বউটা উঠোনে বসে ধান ঝাড়ছে। রাখাল সেই সময় কাজের থেকে ফিরলো, সে নিজেও দেখলো, তবুও কিচ্ছু বলল না। আপনার বারণ সত্ত্বেও ওই মেয়ে ঘরের বাইরে বেরিয়েছে। এতে ডুমুরদিহীন মানুষের চোখে আপনার জায়গাটা কোথায় চলে যাবে ভাবতে পারছেন? এত বড় স্পর্ধা ওই রাখালের আমার নির্দেশ অমান্য করে। এই চল দেখি আমার সঙ্গে। রাখাল, এই রাখাল, বাইরে আয়। মালিক এসেছে, তোর সঙ্গে কথা বলবে। এক্ষুনি বেরিয়ে আয় বলছি। বলুন মালিক। এই সময় হঠাৎ আমায়? কুলাঙ্গার, এই তুই নাটা মান্ডির নির্দেশ অমান্য করিস? তোর বউ একটা ডাইনি। আমি বলেছিলাম ওরে ঘরের বাইরে না বাইর করতে, তাতে এই গোটা গ্রামের অমঙ্গল হইবে। দেখছিস না, একটা একটা করে মানুষ মরছে এখানে, প্রায় প্রতিদিন মরছে। আমার কথা অমান্য করেছিস, এবার তোর পালা। নিজে যখন মরবি সেই যন্ত্রণা সহ্য করার সময় আমার কথা মনে পড়বে তোর। আর যেন ওই মেয়েরে ঘরের বাইরে না দেখি। এটা উপদেশ নয়, এটা নির্দেশ। চল যতীন। আমি আড়াল থিকা সব দেখছি। তুমি না নিলেও আমি ওই নাটা মান্ডির কথা মিথ্যা প্রমাণ কইরা এই থপ্পড়ের বদলা নিমু। শান্ত হও ইরাবতী, শান্ত হও। নাটা মান্ডি আমাদের গ্রামের সর্দার। যতদিন না বিভূতি বাবুর কোম্পানির কাজ এখনো শুরু হচ্ছে, ততদিন আমাদের সর্দারের কথা শুনে চলতে হবে। তুমি তো জানো, নইলে খাবার জোগাড় করা দুষ্কর হয়ে যাবে আমাদের জন্য। তোমার বিভূতি বাবুর লগে আজ কথা হইয়েছে? গেছিলা ওনার তাঁবুতে? হ্যাঁ, গেছিলাম। যেহেতু এই গ্রামের মধ্যে আমি একটু লেখাপড়া জানা ছেলে, তাই উনি বলেছেন আমায় সকলের থেকে উঁচু পদে দায়িত্ব দেবেন। একবার ওনার কোম্পানির লোকজন যন্ত্রপাতি এখানে চলে এলেই গাছ কাটার কাজ শুরু হয়ে যাবে। সপ্তাহখানেকের মধ্যেই ধরো সব হয়ে যাবে উনি বললেন। আর ফেরেনি রাখাল আমার তাঁবুতে। তার প্রতিবেশী মঙ্গলের কাছে খবর পেয়েছিলাম ওই রাতেই রাখালের তুমুল জ্বর আসে এবং ভোরবেলার দিকে রাখাল মারা যায়। মঙ্গলের বাড়ি রাখালের ঘরের গা লাগোয়া। রাখালের ঘরের থেকে উঁচু গলায় হাঁক দিলেও মঙ্গলের বাড়ির সকলেই শুনতে পারবে। সে রাতে রাখালের বউ চিৎকার করে গ্রামবাসীর সাহায্য প্রার্থনা করেছিল, যাতে কেউ না কেউ গিয়ে ডুমরুডিহির একমাত্র ডাক্তার রমেন মণ্ডলকে খবর দেয়। কিন্তু মঙ্গল সহ সমস্ত গ্রামবাসী জানত, এমনকি ডাক্তার রমেন মণ্ডলও জানতেন যে রাখালের বাড়ির চৌকাঠে কেউ পা দিলে গ্রামের ওস্তাদ নাটা মান্ডি তাকে আস্ত রাখবেন না। কাজেই বিনা চিকিৎসায়, বিনা সাহায্যে রাখাল ইহকালের মায়া ত্যাগ করল। তারপর থেকে রাখালের স্ত্রী নিঃস্ব হয়ে গেল সম্পূর্ণ। গায়ের সকলে মিলে রাখালের মৃতদেহ দাহ করল ঠিকই, তবে তার স্ত্রীর খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কেউ নিল না। কিছুটা নিজের স্বার্থে, আবার কিছুটা নাটা মান্ডির ভয়ে। মেয়েটি স্বামীর শোকে খাদ্যাভাবে উন্মাদের মতো হয়ে পড়ল দিন দিন। প্রথম সপ্তাহখানেক সে বাড়িতেই থাকত। এসব খবর মঙ্গলের কাছের থেকেই আমি নিতাম। পাছে গ্রামের মানুষ অন্য কোনো গুজবের সৃষ্টি করে, সেই কারণে আমি ইচ্ছে থাকতেও সাহায্য করতে পারিনি মেয়েটিকে। তবে যে মেয়েটির জন্য এত উত্তাল হয়ে উঠেছিল ডুমরুডিহি, তাকেই রাখাল মারা যাওয়ার সপ্তাহখানেক পর থেকে খুঁজে পাওয়া গেল না আর। আমিও ধীরে ধীরে কাজের চাপে ভুলে গেলাম ডুমরুডিহির কথিত ডাইনির কথা।
বসিরহাটের ওই প্রত্যন্ত অঞ্চলে আমি গেছিলাম কোম্পানির নতুন কারখানার জায়গা জরিপের কাজে। ইছামতি নদীর পাড়ে সাধারণত জনবসতি থেকে অনেক দূরে জঙ্গলাকীর্ণ জায়গার মধ্যে অবস্থিত এই ছোট্ট গ্রাম ডুমরুডিহি। তবে পরিবহন ব্যবস্থা অত্যন্ত দুর্গম হওয়ায় আমার কোম্পানি সেখানে কর্মসূত্র বন্ধন করতে রাজি হয়নি। গ্রামের মোড়ল, যার নাম আগেই বললাম, ওই নাটা মান্ডির সাথে কিন্তু আমার কুভাব ছিল না। বরং যখন প্রথমবার আমি সেখানে গিয়েছিলাম তার বাড়িতেই আমার একদিনের থাকার ব্যবস্থা হয়েছিল। মোড়লের ডান হাত যতীন ছেলেটি একেবারে গোমূর্খ নয়। তার মাধ্যমেই এক বড় তালুকদারের সঙ্গে মোড়লের বিরাট ভেড়া পালনের ব্যবসা নিয়ন্ত্রিত হয়। নাটামান্ডির পেটে বিদ্যা না থাকতে পারে, তবে তার দাপটে ডুমরুডিহিতে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তাই আমিও স্থানীয় শ্রমিক পাওয়ার আবেদন নিয়েই তার কাছে গিয়েছিলাম। তাতে অবশ্যই মোড়লের আপত্তি ছিল না। সে বলেছিল, দেখুন বিভূতি বাবু, ভেড়া চাষে যে বাড়ির সকলকে লেগে থাকতে হবে তা তো নয়। গায়ের মরদরা দিনের বেলায় গিয়ে আপনার কোম্পানির কাছে হাত লাগাইতেই পারে। তাদের 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 বাড়তি উপার্জন হবে, আমার তাতে কোনো আপত্তি নাই। মোড়লের কথা গ্রামে চড়াও হতে সেখানকার মানুষজন খুশিও হয়েছিল বিস্তর। তবে এ কথা সত্য, ডুমরুডিহি গ্রামে প্রায় প্রতি সপ্তাহে 1-2 করে মানুষ মারা যেত। আমি একদিন মোড়লের বাড়ি কাটিয়ে জায়গা জমি ও পরিবেশ বোঝার জন্য নদীর পাড়ে তাঁবু ফেলেছিলাম দিন 3 জন্য। সেখানেই রাখাল, মঙ্গল সহ অনেক গ্রামের পুরুষরা আসত। প্রত্যেকের মুখেই আমি এই মৃত্যু সংবাদ পেতাম। তারপর ঠিক 3 দিনের মাথায় ঘটল রাখালের মৃত্যু, এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই মঙ্গলের মুখে জানতে পারলাম তার স্ত্রীর ব্যাপারে সমস্তটা। যাই হোক, সেখান থেকে চলে আসার পরে প্রায় মাস 5 কেটে গেছিল। তার মধ্যেই একদিন ডুমরুডিহি থেকে নাটা মান্ডির তরফ থেকে চিঠি পেলাম। সেটিকে চিঠি না বলে নেমন্ত্রণপত্র বলাটা উচিত হবে। মোড়লের একমাত্র মেয়ে ময়নার বিয়ে বেঁধেছে আষাঢ় মাসে 13 তারিখে। যে কোনো অবস্থাতেই আমায় সবান্ধবে উপস্থিত থাকতে বলেছে মোড়ল মহাশয়। মোড়লের ব্যাপারে প্রথমে স্পষ্ট চিন্তা থাকলেও পরবর্তীতে মঙ্গলের মুখে তার প্রকৃতি জানতে পেরে ওই ব্যক্তির ওপর আমার আর সদ্ভাব জাগেনি। তবুও এতদিন যাবৎ তিনি আমায় মনে রেখেছেন ভেবেও একটু হলেও সৌজন্যতায় মনটা নড়ে উঠল। সেই সপ্তাহেই রবিবার ঠিক সন্ধ্যা 6টার সময় বাড়ির কাজ মিটিয়ে তারানাথের বৈঠক ঘরে বসে তার সামনে সমস্ত ঘটনাটা বিস্তারিত বললাম, এমনকি বিয়ের নেমন্ত্রণের ব্যাপারটাও। সবটা শোনার পর সে শান্ত দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, তুমি যে মেয়েটির কথা বললে, অর্থাৎ রাখালের স্ত্রী যে ডাইনি নামে অবহিত হয়েছিল, তাকে গ্রামের কেউ আর খোঁজেনি? না, তার ব্যাপারে তো আর শুনিনি। তাছাড়া আমিও মেয়েটি নিখোঁজ হওয়ার দিন 2 পরে কলকাতায় ফিরে আসি। তারানাথ চোখ বুজে হতাশার নিঃশ্বাস ছেড়ে নাবাচক মাথা নাড়ল। তারপর মাথা তুলে বলল, যাও তাহলে ঘুরে এসো, তোমার হাত ফাঁকা থাকলে। যদি মেয়েটির কোনো খবর তুমি পাও তাহলে আমায় এসে জানিও। তোমার মুখে ওখানে ঘটে যাওয়া ঘটনার বিবরণ শুনে যা বুঝলাম, তাতে রাখালের বউ যে ডাইনি তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তাছাড়া গ্রামের মানুষ যেহেতু মোড়লের কথা মন্ত্রবাণীর মতো মেনে নেয়, সেহেতু তাদের কাছের থেকেও কোনো যথাযথ প্রমাণ বা ঘটনা পাওয়া যাবে বলে মনে হয় না। কিন্তু ঠাকুরমশাই, আমি কিন্তু মঙ্গলের কাছে শুনেছিলাম যে রাখালের স্ত্রীকে ডাইনি বলার কারণ কি। সে আমায় কিছু একটা বলতে গিয়েও যেন বলল না, সেটা আমি নিজেও বুঝতে পেরেছিলাম। তবে এই কথা সে বলেছিল যে রাখাল বিয়ে করার পরের থেকেই গ্রামে নাকি মানুষ মরতে শুরু করেছিল। বটে, বিষয়টা আমার কাছে এখনো ঘোলাটে লাগছে বিভূতি। যাই হোক, তুমি এসে আমায় জানিও যদি মেয়েটির কোনো খোঁজ খবর পাও।
এবং এটাও জানিও যে রাখালের স্ত্রী নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরে ডুমরুডিহির কেউ মারা গেছে কি না। সে তো অবশ্যই গেলে আমি খবর নেবই, কিন্তু ঠাকুরমশাই, একটা প্রবল ইচ্ছে হচ্ছে আমার মনে। যদিও কিশোরী এখন দেশের বাড়িতে না গিয়ে থাকলে আপনাকে ইচ্ছের কথাটা বলতে সাহস করতাম না। কি ইচ্ছে বলে ফেলো। বলছিলাম, ডুমরুডিহিতে যেহেতু সবান্ধবে নিমন্ত্রণ পড়েছে, সেহেতু আপনি যদি আমার সঙ্গে সেখানে চলে যান তবে তো তেমন কোনো আপত্তির বিষয় আমি দেখছি না, কি বলেন? তারানাথ খানিক চুপ করে থেকে জবাব দিল, যাওয়া যাবে না বলবো না, তবে একটা অনুষ্ঠান বাড়িতে এমন অবস্থায় দুম করে চলে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। নিদেন পক্ষে নতুন পোশাক পরিচ্ছদ না কিনলে তো চলবেই না। চারির শ্বশুর বাড়ি যাওয়ার কালে একটা নতুন ধুতি আর পাঞ্জাবি নিয়েছিলাম, বুঝলে? সেগুলোকেও পাঁজি ইঁদুরের দল নষ্ট করেই ছেড়েছে। এভাবে উদ্বাস্তুর মতো অনুষ্ঠান বাড়িতে গেলে গৃহস্থের অসম্মান করা হবে। বুঝলাম ঠাকুরমশাইয়ের উৎসাহ আছে বটে, তবে বর্তমানের অর্থাভাবের পরিস্থিতিতে তিনি আগ্রহ প্রকাশ করতে পারছেন না। আমার চাকরির বাজার তখন নেহাত মন্দ নয়। তাছাড়া তারানাথকে সঙ্গে করে নিয়ে যাওয়ার আনন্দটা অর্থ দিয়ে বিচার করাটা বোকামি হবে ভেবেই বললাম, আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না ঠাকুরমশাই। আপনি এখন শুধু ডুমরুডিহির নাটা মান্ডির অতিথি নন, আমার অতিথিও বটে। তাই আমার তরফ থেকে কর্তব্যে কোনো খামতি থাকবে না। এই ধরুন, আজ তো 3 তারিখ শ্রাবণের, তাহলে 12 তারিখ সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব দুজনে। একেবারে অনুষ্ঠানের দিন পৌঁছানোটা ঠিক হবে না। 13 তারিখে বিয়ে কাটিয়ে আমরা আবার তারপর দিন সকাল সকাল কলকাতায় ফিরে আসব, কেমন? অগত্যা, তাহলে তো আর না করাটা গ্রহণযোগ্য হবে না, কি বলো? চলো তবে। মনে অফুরন্ত উন্মাদনা নিয়ে সেদিন ফিরে এলাম বাড়িতে। কোম্পানিতে অগ্রিম চিঠি দিয়ে 3 দিনের ছুটি আর্জি জানিয়ে দিলাম। যাত্রা শুরু করবার আগে একদিন বিকেল বেলায় তারানাথের বাড়িতে গিয়ে তাকে কিছু অর্থ সহযোগিতা করে আসা হলো, যাতে ঠাকুরমশাইয়ের হাত একেবারে শূন্য না থাকে। আমি তো জানি শেষ মাস 2 ধরে তার সংসারের তড়ি একেবারে বালির চড়ায় এসে ঠেকেছে। এই ছোটখাটো ব্যাপারগুলিকে সরিয়ে রেখে বা সমাধান করতে করতে 12ই শ্রাবণ হাসনাবাদের প্যাসেঞ্জার ট্রেন ধরে সেই যে রওনা দিলাম আমরা ডুমরুডিহি গ্রামের মোড়ল নাটা মান্ডির মেয়ের বাড়ির উদ্দেশ্যে, সেই যাত্রাটাই আমার গোটা জীবনের সবচাইতে স্মরণীয় ভয়ঙ্কর ঘটনার মধ্যে অন্যতম স্থান নিল। এর আগে পাসাংমারা আপনাদের শুনিয়েছি, এই কাহিনীর পরে আবার পাসাংমারা শোনানো হবে। তবে আগে ডুমরুডিহির অপার্থিব ঘটনাটি শুনুন। বসিরহাট শহরটি তখন সম্পূর্ণ ব্রিটিশদের ব্যবসায়িক কেন্দ্র। ইছামতির 2 পার ধরেই চলেছে নীল ও নুন উৎপত্তির রমরমা ব্যবসা। সেই নদীপথে প্রয়োজন একটি সুপ্রশস্ত ডকঘাট। সেই ডকঘাটের ইজারাদার বসু পরিবারদের নাম অনুসারে প্রথমে এই জায়গার নাম হয়েছিল বসুরহাট। তবে আমাদের গন্তব্য এই জনঘনত্বপূর্ণ শিল্পকেন্দ্র নয়। আমি ও তারানাথ যাত্রীবাহী নৌকায় করে চলেছি বাগুন্ডি গ্রাম পেরিয়ে জঙ্গলে মোড়া ডুমরুডিহির উদ্দেশ্যে। বলা যায় ওই গ্রামের মানুষজনদের সাথে এত বড় বাণিজ্য ঘাঁটি ও শহরের কোনো সম্পর্ক নেই। উপরোক্ত যে সমস্ত পুরুষ মূল শহরের দিকে চলে আসে জীবিকা নির্বাহ করবার জন্য, তাদের পুনরায় গ্রামে স্থান দেওয়া হয় না। ডুমরুডিহি গ্রামের মানুষজন নিজেদের সম্প্রদায়ের সংস্কৃতিকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে অভ্যস্ত। বাগুন্ডি গ্রামের ঘাঁটিতে যখন সব মানুষ নেবে পড়ল, তখন তারানাথ প্রশ্ন করল, আমাদের এখনো নৌকায় করে যেতে কতক্ষণ লাগবে? এই ধরুন ঘণ্টাখানেক। যাতায়াতের রাস্তা তৈরি হয়ে যেত যদি আমাদের কোম্পানি এখানে কারখানা তৈরি করবার উৎসাহ দেখাতো। তা অবশ্যই ঠিক। তবে তুমি বললে ডুমরুডিহি গ্রামের মানুষের মূল শহরে এসে কাজ করবার নিয়ম নেই, পাছে তারা আধুনিকতার সঙ্গে মিশে গিয়ে নিজেদের সংস্কৃতির থেকে দূরে চলে যায়। তাহলে তোমার কর্মক্ষেত্রের ঘাঁটি এখানে তৈরি হলে
তারা কেনই বা কাজ করতো তোমাদের সঙ্গে শ্রমিক হিসেবে? আমি জানতাম আপনি এই প্রশ্ন করবেন। আসলে ঠাকুরমশাই, তারা প্রথমেই কাজ করতে রাজি হবে না সেটা আমি বুঝতে পেরেছিলাম। সেজন্যই প্রথম রাতটা এসে মোড়লের বাড়িতে থেকে তাকে সারা রাত ধরে বুঝিয়েছিলাম যে আমাদের কোম্পানির কাজ এখানে হলে আপনার গ্রামের মানুষ আপনার কাছেই রইল, তাদের বাইরেও যেতে হলো না, এদিকে তাদের বাড়তি উপার্জনও হলো। মূল কথা হলো, কুবুদ্ধি সম্পন্ন মানুষের মগজ একেবারে খালি হয় ঠাকুরমশাই। একটু তৈলমর্দন করতে পারলে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো কোনো ব্যাপার না। তাছাড়া যখন আমি গ্রামের বাইরে তাঁবু করলাম, যখন রাখাল মঙ্গল ওরা যেত আমার সঙ্গে কথা বলতো, তখন পিছু পিছু মোড়লের চামচা ওই জ্যোতি নাচত, প্রত্যেককে নজরে নজরে রাখবার জন্য। আমি নিজের চোখে দেখেছি। মোট কথা, গ্রামের মানুষ যেন গ্রামের থেকে না বার হয়, এই হলো মোড়লের কথা। তাহলে বিয়ের ব্যাপারটা? সেক্ষেত্রে তো ছেলেকে অন্য জায়গার থেকে বিয়ে করে আনতেই হবে, বা বাইরের সমাজের সঙ্গে সূত্র জুড়তেই হবে। আপনি ভুল বলেননি, তবে এক্ষেত্রেও একটা বিচিত্র নিয়ম আছে এই গ্রামে। তা হলো, গ্রামের কোনো ছেলে বিবাহযোগ্য হলে তাদের জন্য পাত্রী ঠিক করবে ওই মোড়লের লোকজন। কোনো জায়গার থেকে ঘুরে ঘুরে এমন মেয়ে ধরে আনবে যাদের সংসার ভেসে যাচ্ছে বা অনাহারে মরতে বসেছে। ইচ্ছে না থাকলেও সেই মেয়েকেই বিয়ে করতে হবে ওই ছেলেকে। বিয়ের নিয়মকানুন যা হওয়ার ওই ডুমরুডিহিতেই হবে, এবং বিয়ে হয়ে যাওয়া মানেই সেই মেয়ের সমস্ত সূত্র বিচ্ছিন্ন হবে তার বাপের বাড়ির সঙ্গে। এইভাবেই চলছে এখন এদের সম্প্রদায়। আর যখন কোনো মেয়ের বিয়ে দেওয়া হয় তখন? মূলত এই গ্রামের মেয়েরা বিয়ে করে না, বা এদেরকে কেউ বিয়ে করতে চায় না। এমন পাণ্ডববর্জিত দেশে বিয়ে করতে কে চায় বলুন? তাছাড়া অন্য অঞ্চলে মোড়লের নামে দুর্নাম আছে বিস্তর। ডুমরুডিহি গ্রামটাকে সবাই এড়িয়েই চলে। তাছাড়াও যারা যারা পালিয়ে বাঁচে তাদের ব্যাপার আলাদা। বাকি রইল মোড়লের মেয়ের বিয়ে। চলুন, সে ব্যাপারে তো এখন কিছু বলতে পারবো না, যাওয়ার পরে জানা যাবে। তারানাথ কেমন একটা চিন্তিত মুখ নিয়ে আকাশের দিকে চেয়ে রইল। পশ্চিমের কমলা হয়ে আসা অস্তায়মান আকাশের দিকে ভেসে চলেছে আমাদের নৌকা। জলের মধ্যে দাগ কেটে কেটে খেলা করে বেড়াচ্ছে একের পর এক স্নিগ্ধ আলোর বলয়। নদী তীরবর্তী দুই পাশের বনজঙ্গল নুয়ে পড়েছে জলের ওপর। তাদের শাখা প্রশাখার ফাঁকে ফাঁকে মিটমিট করে জ্বলতে শুরু করেছে জোনাকির দল। বাকি পথটুকুতে তেমন কোনো কথা হলো না আমাদের। ডুমরুডিহির ঘাটে যখন নামছি, তখন দিনের আলো সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে রাতের কালিমার কাছে। পয়সা মিটিয়ে দিলাম নৌকার। মাঝি ক্লান্ত হাতে দাঁড় বাইতে বাইতে চলে গেল। অন্ধকার নামলেই এই গ্রাম যে একেবারে শ্মশান হয়ে যায় সে প্রকৃতি আমার জানা। তারানাথ ঘাটে নামা মাত্রই খানিকক্ষণ বিস্মিত হয়ে এদিক ওদিক চাইল। মুখে কোনো কথা নেই, কেমন যেন অনুসন্ধিৎসু দৃষ্টি তার। বললাম, ঠাকুরমশাই, কি ব্যাপার? আপনি দাঁড়িয়ে বললেন যে? দাঁড়িয়ে পড়লাম একটা ব্যাপার লক্ষ্য করে। এই গ্রামে শূকরতন্ত্র চর্চা করা হয়, তার আভাস আমি বাতাসে টের পাচ্ছি। অবাক হয়ে বললাম, শূকরতন্ত্র? সেটা আবার কি? তারানাথ আবার অন্যমনস্ক হয়ে পড়ল যেন। ডাকলাম, ঠাকুরমশাই। না, এখানে নয়, চলো আগে গন্তব্যে যাওয়া যাক, পরে এই বিষয় নিয়ে কথা হবে। অগত্যার কথা না বাড়িয়ে হাঁটা শুরু করলাম নাটামান্ডির বাড়ির উদ্দেশ্যে। মোড়লের বাড়ি আমার চেনা ছিল। গোটা গ্রামের গুটি কয়েক ঘরবাড়ির মধ্যে একমাত্র পাকা বাড়ি ওই নাটামান্ডির, যেটি একেবারে গ্রামের মাঝে অবস্থিত। উক্ত বাড়িতে পৌঁছাবার আগেই বুঝতে পারলাম যে বিয়ের তোড়জোড় নেহাত মন্দ নয়। কয়েকটা চেনা মুখ দেখলাম, যারা হাতে হাতে কলা পাতা, গাঁদা ফুলের ঝুড়ি মাথায় নিয়ে মোড়লের বাড়িতে প্রবেশ করছে। বাড়ির উঠোনে বাঁশের খুঁটি পুঁতে তার উপরে কাপড় লাগিয়ে শামিয়ানা লাগানোর চেষ্টা চলছে। আমরা রাস্তার থেকে নেমে উঠোনে পা দেওয়া মাত্রই মোড়লের দর্শন পেলাম। উনি ধমক দিয়ে একজনকে বললেন, এই কুঞ্জ, রাত পোহাইলে কাল বিয়ে, এখনো বেজাতের মতো বসে রয়েছিস? সকালের মধ্যে সমস্ত তৈরি না হয়ে গেলে কাউকে ছাড়ব না।
আমি একটু ইতস্তত করে ঠাকুর মশাইকে দাঁড় করিয়ে খানিক এগিয়ে গিয়ে ডাকলাম, মোড়ল মশাই, বলছিলাম আমি এই এলাম। আমার সঙ্গে আমার বন্ধু বা অভিভাবক বলতে পারেন তারানাথ চক্রবর্তী এসেছেন। মোড়ল মশাই রুষ্ট কুৎসিত মুখে সৌজন্যতার হাসি টেনে বললেন, আরে আমার কি সৌভাগ্য! কলকাতা থেকে কারখানা বাবু এসেছে তার বন্ধুকে নিয়ে জিমলির বিয়েতে। যতীন একখানা ইতর কারখানা বাবু বলে কিনা আমাদের মতো ছোট মানুষের বাড়ির বিয়েতে কলকাতা থেকে সব কাজ ফেলে ছুটে আসবে না। আসুন, আপনারা ভিতরে চলুন, জিমলির মা খুব খুশি হবে আপনাদের দেখে। আমরা ভেতরে এলাম মোড়লের সাথে। 2-3টি ঘরের প্রতিটি প্রায় পরিপূর্ণ মানুষে। মোড়ল তার মধ্যের থেকেই একটি ঘরের থেকে ডেকে আনলো তার ডান হাত যতীনকে। বলল, শোন যতীন, এখন তো সব ঘরে ভিড় রয়েছে, কারখানা বাবুদের সাথে নিয়ে যা। ওখানে খাটিয়ায় নিয়ে গিয়ে বসা, ঠান্ডা ঘোল খাওয়া। আর মঙ্গলকে বলে দে খাওয়া দাওয়া করে যেন বাবুদের তার বাড়ি নিয়ে যায়। এবার আমার দিকে তাকিয়ে বলল, বাবু, এখানে তো শোয়ার জায়গার অভাব, তাই গ্রামের সব বাড়ি মিলিয়ে মিশিয়ে সবার থাকবার ব্যবস্থা করেছি। তাছাড়া আপনি তো মঙ্গলকে চেনেন, তাই ওর বাড়িতেই। সে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের ওদিকেও বাড়িতে অনুষ্ঠান বাঁধলে মিলিয়ে মিশে থাকা হয়, ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। এই যা যতীন, নিয়ে যা, ওনাদের সাথে নিয়ে যা যা। আমরা বাড়ির ছাদের উদ্দেশ্যে সিঁড়ি ধরলাম অন্দর গৃহের একদম শেষ মাথার থেকে। তারানাথের মুখে কোনো কথা নেই। তার এই রূপ নিস্তব্ধতার কারণ যে কোনো প্রকার সংশয়মূলক চিন্তাভাবনা, তা তার চেহারা দেখলে আমি বুঝতে পারি। ছাদে এসে যতীন বললে, আপনারা এই খাটিয়ায় বসে বিশ্রাম করুন, আমি ঘোল ওপরে পাঠিয়ে দিচ্ছি। আর কারখানা বাবু, হারিয়া টারিয়া চলবে নাকি? আমি তারানাথের দিকে তাকালাম। সে নির্লিপ্তভাবেই বসে পড়ল খাটিয়ার ওপরে। আমি বললাম, না না, ওসবের দরকার নেই, ঘোল হলেই চলবে। যতীন চোখ চ্যাপটা করে একটা শব্দহীন হাসি দিয়ে বলল, আর আপনার বন্ধুর লাগবে নাকি? কি দাদু, চলে ওসব? তারানাথ এবার যেন প্রকৃতিস্থ হল, হাসি টেনে বলল, না না, আমার লাগবে না, ধন্যবাদ। যতীন চলে গেল। আমি এবার ঠাকুর মশাইকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনার কি হয়েছে বলুন তো? অনেকক্ষণ ধরে দেখছি এক মনে কি যেন ভেবে চলেছেন। একটা সিগারেট দাও তো। আমি দ্রুত একটা সিগারেট বের করে তারানাথকে দিলাম। প্যাকেট 3 পাসিংশ সংরক্ষণের তালিকায় রেখেছি 2 দিনের জন্যে। যাই হোক, তারানাথ সিগারেট ধরিয়ে ছাদে কয়েকবার পায়চারি করল। তারপর আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, এখানে আমায় নিয়ে এসে তুমি মন্দ করনি বিভূতি। ডুমরুডিহিতে মারাত্মক একটা অপরাধ হয়ে চলেছে বহুদিন যাবৎ। ঘাটে নেমেই তার আভাস পেয়েছি, আর এই বাড়ির আশেপাশে আসা মাত্রই সেই সম্ভাবনার গন্ধটা এতটাই তীব্র হয়েছে যে আমি নিশ্চিত এর আশেপাশেই ষড়যন্ত্রের ঘাঁটি রয়েছে। কি ধরনের অপরাধ ঠাকুরমশাই? আর আপনি নৌকা থেকে নেবে শূকরতন্ত্র নামের কিছু একটা বলছিলেন, সেটাই কি এর সঙ্গে জড়িত? তারানাথ গম্ভীরভাবে জবাব দিল, বটেই। তোমায় এবার বলি, শূকরতন্ত্র বলতে শুক্রদেব বা শুক্রা দেবতার কথা বলা হয়েছে, যিনি অসুরদের গুরু ছিলেন। বিষ্ণুর 10 অবতারের মধ্যে তৃতীয় তন্ত্র অবতার হল বন্য বরাহ। তার উপাসনা কোনো ভালো কর্মের জন্য করা হয় না বিভূতি। নিজ তেজ ও ঊর্জা বোঝানোর জন্য শয়তানের কাছে আসুরিক শক্তি দাবি জানানো হয় এই তন্ত্রের মাধ্যমে। আর এই তন্ত্রে সিদ্ধ হতে পারলে মানুষকে এমনভাবে বশীকরণ করা হয় যে সাধারণ মানুষ সিদ্ধ ব্যক্তির যে কোনো কথাকেই গুরু মন্ত্রের মতো মানতে শুরু করে দেয়।
আগমতন্ত্রের জ্ঞান আমার আছে, তা তোমাদের আমি বলেছি। কোনো স্থানকে তন্ত্রের মাধ্যমে দূষিত করে তুললে আমি তার আভাস পাই। তাছাড়া তারানাথের কথায় ছেদ পড়ল মঙ্গলের আগমনে। তার দুই হাতে দুটি গ্লাস, শুকনো চেহারায় আবেগ মিশ্রিত অভ্যর্থনার হাসি। বললে, আপনাকে আবার এখানে দেখতে পাবো ভাবতেই পারিনি বাবু। এই নিন, ঘোলটা খেয়ে নিন। আমি গ্লাস দুটি তার হাতের থেকে নিয়ে একটি তারানাথের হাতে দিয়ে নিজের গ্লাসে একটি ছোট্ট চুমুক দিয়ে বললাম, আমিও ভাবিনি যে এখানে আবার আমায় আসতে হবে। তবে সে কথা বাদ দাও, তোমার চেহারার অবস্থা এমন হয়েছে কেন মঙ্গল? সে অনেক কথা বাবু, এখানে বলা যাবে না। আপনারা তো রাতে আমাদের বাড়িতেই যাবেন, তখন বলবো। বেশ, তাই হোক। তুমি একেবারে খাওয়া দাওয়া করে আমাদের নিয়ে যাবে, তাই তো? মঙ্গলের মুখের স্থিমিত হাসিটুকু কেমন যেন মিলিয়ে এলো ধীরে ধীরে। সে বলল, আমার আর খাওয়া, এমনি আমি থাকছি যতক্ষণ না সর্দারের আদেশ মেলে। কিছু কাজ বাজ বাকি আছে এখানকার। অবশ্য আপনারাও চলে এসেছেন, ওদিকে আমার বাড়িতে ফিরে ভেড়ার খাবার দিতে হবে। বেচারাদের বেঁধে রেখে আমি চলে এসেছি। আমি এখন নিচে যাই বাবু, দেখি কতদূর কি করে। বলে মঙ্গল মাথা নিচু করে চলে গেল ছাদের সিঁড়ির দিকে। তারানাথ এক চুমুকে ঘোলের গ্লাস শেষ করে পাত্রটি নামিয়ে রেখে বলল, মন্দ বানায়নি, কি বলো? কিন্তু আমি যা বুঝতে পারছি, কাল তো বৃষ্টি হবেই এখানে। এই মাসে সাধারণত অনুষ্ঠান করতে নেই বাড়িতে। একটা গম্ভীর বিষয়ের থেকে সরে এসে তারানাথ হঠাৎ এমন স্বাভাবিক হয়ে এলো দেখে আমি নিজের উৎসাহেই ব্যাপারটা আবার তুললাম। বললাম, আচ্ছা ঠাকুরমশাই, যদি কেউ আপনার বলা এই তন্ত্র প্রক্রিয়া এই গ্রামে করেও থাকে, তবে সে একজনই হতে পারে। আপনি বুঝতে পারছেন হয়তো আমি কার কথা বলতে চাইছি। পারছি। যাই হোক, যে বাড়িতে নিমন্ত্রণ, সে ব্যক্তির চরিত্র বা অন্তরাত্মা নিয়ে বেশি কাঁটাছেঁড়া করবার প্রয়োজন এখন নেই। যদি কোনো অন্যায় তিনি করে থাকেন, তবে শাস্তি অবশ্যই ওনাকে পেতেই হবে। এর বাইরে আর কিছু বলাটা ঠিক হবে না। চোখ কান একটু খুলে রেখো বিভূতি, কিছু বড় সড়ো ঘটতে চলেছে। আমি বুঝতে পারছি, এখানে আমি এমনি এমনি এসে পড়িনি তোমার সঙ্গে। অদৃষ্ট আমায় এখানে টেনে এনেছে, ঠিক যেমন আমার ভবঘুরে জীবনে আমারই ধর্মগুরুরা মায়ার জালে আবদ্ধ করে আমাকে নিয়ে নিয়ে ফেলতো বিভিন্ন আপৎকালীন পরিবেশ অথবা আবশ্যক পরিবেশে। তারানাথের হুঁশিয়ারিতে শরীরের সমস্ত পশম খাড়া হয়ে উঠল। তবে কি অলৌকিক কিছু পুনরায় নিজের চোখে প্রত্যক্ষ করতে চলেছি? তারানাথ আর একটা সিগারেট ধরালো। আমি খাটিয়ার উপরে মাথার তলায় দুই হাত গুজে দিয়ে একটু শুলাম, খোলা আকাশের দিকে চেয়ে। ছেঁড়া ছেঁড়া মেঘ ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। তারাবিহীন আকাশে নখের টুকরোর মতো চাঁদ আবছা ছবির মতো লেগে রয়েছে গগন বক্ষে। মনের ভেতরে কি যেন একটা হবে, কি যেন একটা ঘটবে, এমন এক ভাব। তারানাথ সুপ্ত মনের ভেতরে যে উন্মাদনার দামামা বাজিয়ে দিয়েছিল, তার উত্তেজনা মনকে খঞ্জনের মতো চঞ্চল করে তুলেছে সেই মুহূর্তে। কিছুক্ষণ পর রাতের খাবার খাওয়ার ডাক পড়ল। পদ্ম পাতায় মসুর ডাল এবং হাঁসের ডিম দিয়ে গরম গরম ভাত খেয়ে আমরা যখন সর্দারের কাছে অনুমতি নিতে গেলাম, তখন সে উঠোনের মাঝে একটি পাটির ওপরে উপুর হয়ে শুয়ে নিজের শরীরের দলাই মলাই করাচ্ছে যতীনকে দিয়ে। গোটা বাড়ির সাজসজ্জা করে প্রায় সকলেই তখন যে যার বাড়ির উদ্দেশ্যে চলে গেছে। আমরা তার পাশে গিয়ে দাঁড়াতেই হাতের ইশারায় যতীনকে সরতে বলে সে উঠে বসল। তারপর বলল, গা হাত পায়ে ব্যথা হয়ে গেছে, বুঝলেন কারখানা বাবু? তাই একটু। আর আপনার বন্ধুর কি নাম যেন? আগে তারানাথ চক্রবর্তী। দেখেছিস,
যতীন, আমার মেয়েটার ভাগ্যটা দেখেছিস? সাড়ালের মেয়ের বিয়েতে ব্রাহ্মণের পায়ের ধুলো পড়েছে বাড়িতে। আপনারা খেয়েছেন তো পেট ভরে? এবার তারানাথ উত্তর দিল, বলল, খুব ভালো খেলাম মোড়ল মশাই। আর মানুষের বর্ণ ধর্ম শ্রেণীতে কোনো বিভেদ আমার চোখে পড়ে না। কেবল নিয়ম কানুনে কিছু বদল থাকে, বাকি তো সবই এক। আমারও আপনার মেয়ের বিয়ে দেখার সৌভাগ্য হলো এই বিভূতির দৌলতে। বুড়ো বয়সে এটাই বা কম কি বলুন? তা আপনি যাই বলেন না কেন মশাই, মানুষ তো আমায় কেউ ভালো বলে না। আমার সামনে যদিও কেউ বলে না, কিন্তু লোকমুখে যে শুনি না তাও নয়। যাই হোক, আজ একটু কষ্ট দিলাম ডাল ভাত খাইয়ে, কাল পাঁঠার মাংস খাওয়াবো সবাইকে। আজ আপনাদের আর আটকাবো না, অনেক দূর থেকে এসেছেন, যান বিশ্রাম করেন। এই যতীন, যা মঙ্গলকে ছেড়ে দে, ওনাদের নিয়ে বাড়িতে চলে যেতে বল, যা। মোড়লের কথা মতন যতীন গিয়ে মঙ্গলকে ডেকে দিল। সে এসে সর্দারের কাছের থেকে অনুমতি নিয়ে আমাদের নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মঙ্গলের কাছে যাত্রাপথে জিজ্ঞেস করলাম, গ্রামে একসময় যেমন মারা যাচ্ছিল এখনও তেমনই মানুষ মরছে কি? মঙ্গল কাষ্ঠ কাশি দিয়ে জবাব দিল, হ্যাঁ বাবু, সে মরণ খেলা এখনো শেষ হয়নি। এখানে কোনো কথা বলবো না, বাড়িতে চলুন, সেখানে গিয়ে বলছি। বুঝলাম কিছু একটা বিষয় মঙ্গল বলতে চলেছে, যা অপ্রত্যাশিত। মঙ্গলের কথা শেষে তারানাথ আমার কাঁধে হাত রেখে বুঝিয়ে দিল যে এই সময় যেন আর কোনো প্রশ্ন মঙ্গলকে আমি না করি। জঙ্গুলে গ্রামের প্রকৃতি একেবারেই সভ্য জগতের মতন নয়। সর্বদা মনে হয় যেন কোনো নিবিড় জঙ্গলের মধ্যে বিলীন হয়ে রয়েছি। এসব ঘরবাড়ি সভ্যতার চিহ্ন নয়, অরণ্যের স্বাভাবিক নিয়ম মেনেই দৈবিকভাবে এই ডুমডুডিহির উৎপত্তি। চারিদিক যেন নাম না জানা রাত পতঙ্গের অবিরাম আর্তনাদ, এবং মাঝে মাঝে অদূরের কোনো ঝোপের থেকে ভেসে আসছে শেয়ালের কলরব। এর আগের বার এসে আমি একদিনের জন্য রাখাল এবং মঙ্গলের বাড়িতে এসেছিলাম। মঙ্গল এক ছেলের বাপ হলেও তার ছেলে কিন্তু তার মতন হয়নি। সে পড়ে থাকে নাটা মান্ডির বাড়িতে সর্বক্ষণ। তার ফায় ফরমাইশ খাটে, নদীতে মাছ ধরে শহরের বাজারে গিয়ে বিক্রি করে আসে যতীনের সঙ্গে গিয়ে। এমনকি রাতেও কোনো কোনো দিন বাড়ি ফেরে না ওই ছেলে। এসব মঙ্গলের মুখেই শুনেছিলাম গতবার এসে। শুধুমাত্র মঙ্গলের ছেলে নয়, এই গ্রামের অধিকাংশ যুবক ছেলেরাই মোড়লের হাতের ইশারায় চলে, তাও আমার জানা। এসব ভাবতে ভাবতেই হঠাৎ মাথায় এলো তারানাথের বলা ব্যাপারটা, বশীকরণ। যদি শূকরতন্ত্রের মাধ্যমে শয়তানকে তুষ্ট করা যায়, তবে মানুষ সে ব্যক্তির বশবর্তী হয়ে পড়ে। ওই ব্যক্তির ক্ষমতা ঊর্জায় লোকে নিজ চেতনা বিসর্জন করে তার দাসত্ব গ্রহণ করে। তবে কি সত্যি মোড়ল মশাই এমন কোনো ভয়ানক তন্ত্রের মাধ্যমে এই গোটা ডুমরুডিহিকে গ্রাস করে রেখেছে? এমন অজস্র প্রশ্ন মাথায় ঘুরঘুর করছিল একেতেই তার উপর মঙ্গলের বাড়ির উঠোনে পৌঁছে যখন দেখলাম যে সে নিজের ধুতির কোচার ভেতর থেকে ঘরের চাবি বের করছে তালা খোলার জন্য, তখন আর প্রশ্ন না করে থাকতে পারলাম না। বললাম, তোমার বাড়ির আর সবাই কোথায়? মানে তোমার মা, বউ, এরা? মঙ্গল ঘর খুলে আমাদের ভেতরে আসতে বলল। তারপর ল্যাম্পো জেলে চৌকির কাপড় টান টান করে আমাদের বসতে বলল। লক্ষ্য করলাম তার চোখ ছলছল করছে। মাটিতে একটা পাটি পেতে তার ওপর বসে সে বললে, আমার বউটা, আমার মাটা আর বেঁচে নেই বাবু। মাস দুয়েক হলো তারা আমাকে একা করে চলে গেছে। কি করে মারা গেল? কি হয়েছিল তাদের? জানি না বাবু, সকলে যেভাবে মরেছে এই গ্রামের, তাদের অবস্থাও তাই হয়েছিল। মারাত্মক কাশিতে একসময় মুখে রক্ত উঠতে শুরু করলো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। গ্রামের ডাক্তার রমেন সেই রোগের কথা শুনলে আর চিকিৎসা করতে যায় না, তার কাছে গেলে সে এড়িয়ে যায়।
আমার মনে হয় কেউ বাঁচবো না বাবু আর। মোড়ল মশাইয়ের কাছে অনেক আর্জি জানিয়েছি, তবে তিনি তার কাজে ব্যস্ত। তারানাথ বলল, বিভূতির কাছে শুনেছিলাম তোমাদের মোড়লের কথা অনুযায়ী নাকি কোনো এক ডাইনির জন্য এমন ঘটনা ঘটতে শুরু করেছিল এই গ্রামে। তো সেই মেয়ে কি এখনো এই গ্রামে আছে? মঙ্গল চোখের জল মুছে জবাব দিল, রাখালের বউরে ডাইনি বলিছিল সর্দার, তার কারণ আছে বাবুরা। আপনারা এই ডুমরুডিহির আসল সত্যটা জানেন না। ইরাবতী মা মানে রাখালের বউ খুব লক্ষ্মীমন্ত মেয়ে ছিল। এক ঝড় জলের রাতের কথা। আমার বাড়ির থেকে রাখালের বাড়ির কথাবার্তা শোনা যেত। এই ঘরের লাগোয়া ঘরটাই ওদের। একদিন শুনতে পেলাম সর্দারের সামসা যতীন চেঁচাচ্ছে, এই রাখাল, তোর বউকে এক্ষুনি পাঠিয়ে দে আমার সঙ্গে, মালিক ডেকে পাঠিয়েছে। আমাদের গ্রামের রীতি আছে, ছেলেদের নতুন বিয়ে হলে তার বউকে সঙ্গে নিয়ে সর্দার কোনো এক সাধনায় বসেন। জঙ্গলি শুয়োরের কাটা মাথা নিয়ে তাতে হলুদ সিঁদুর মাখিয়ে কোনো এক ভয়ানক প্রক্রিয়া করেন। আর সে পুজো শেষ হলে নিজের মেয়ের বয়সী মেয়েগুলির সাথে অন্যায়ভাবে। বুঝেছি, আর বলতে হবে না। তো এই রাখালের বউয়ের বেলায় কি ঘটেছিল? মঙ্গল পকেট থেকে একটা বিড়ি বের করে ধরালো, তারপর বলল, রাখালের বউ সর্দারের পুজোর শেষে বুঝতে পেরেছিল যে লোকটার উদ্দেশ্য ঠিক নয়। তাছাড়া আমরা গ্রামের মানুষরা তো আগের থেকেই জানতাম সর্দার কি করতে চলিছে মেয়েটির সাথে। কিন্তু এই কথা যদি আমরা আগে কেউ তাকে জানাই দিই, তাহলে সর্দার ঠিক খুঁজে নিয়ে সেই ব্যক্তির করদান নিত। ওই রাতে ইরাবতী মা জ্বলতে থাকা ধুনির কাঠ দিয়ে সর্দারকে আহত করে পালিয়ে আসে ওই ঘরের থেকে। এই জঘন্য কর্মের নরক সমান ঘরটা ওই বাড়ির পেছনেই। রাতের বেলায় আপনাদের চোখে পড়েনি, তবে কাল সকালে গেলে ঠিক দেখতে পাবেন। তাহলে মোড়লের উদ্দেশ্যই রাখালের স্ত্রী বাধা সৃষ্টি করে বলেই মোড়ল তাকে ডাইনি বলে গ্রামে অপবাদ দেন, নাকি এই মেয়েটির সঙ্গে জড়িত আর কোনো অন্য কাহিনী আছে? না, আর কোনোখানে কিছু না। মেয়েটি খুব ভালো ছিল বাবু, কিন্তু রাখাল এই একই রোগে, যে রোগে আমার বাড়ির সবাই মরিছে, সেই রোগেই মারা গেল। গ্রামে আরো বেশি চড়াও হয়ে গেল যে ওর বউ সত্যিই ডাইনি, আর তার জন্যই এসব ঘটছে। সপ্তাহখানেক সে স্বামী চলে যাওয়ার পরে এই বাড়িতেই ছিল। যে যেমন পেরেছে তাকে পাথর দিয়ে ঝাঁটা দিয়ে মেরে একেবারে মরার মতো করে দিয়েছিল। অবশেষে সে নিশ্চয়ই বাধ্য হয়ে এই গ্রাম থেকে চলে যায় কোনোখানে। সে সময় আমাদের গ্রামে নতুন ভেড়ার ব্যবসা শুরু হচ্ছে। মোড়লের সাথে কোনো এক শহরের কোম্পানি চুক্তি করে শয়ে শয়ে ভেড়ার বাচ্চা নৌকায় করে নামিয়ে দিয়ে যাচ্ছে গ্রামে। আমরাও ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু মেয়েটি চলে যাওয়ার পরেও কি মানুষ মরা থামলো? তা থামলো না। গত সপ্তাহেও দুজন চলে গেছে। মোড়লের বাড়ির কারোর কোনো ক্ষতি হয়নি? এখনো হয়নি, তবে তার মেয়েটি যার বিয়ে সে শুনেছি কয়েকদিন অসুস্থ। এই একই লক্ষণ, কাশি আর রক্ত ওঠা। মেয়েটি খুব ভালো ছিল, আমাদের বাড়িতে এসেই থাকতো বেশিরভাগ সময়। ভেড়ার বাচ্চা নিয়ে খেলা করতো সারাক্ষণ। এই বিয়ের কয়েকদিন আগের থেকেই তাকে আর বেরোতে দিচ্ছে না সর্দার। আপনাদের যখন এত কিছু বললাম, তখন এটা বলতেও বাধা নেই বাবু। সর্দার এতদিন লোক লাগিয়ে রেখেছিল আশেপাশের সব অঞ্চলে যে রাখালের বউ যদি বেঁচে থাকে তাহলে তাকে এখানে ধরে আনতে। সে ঠিক করে নিয়েছিল তাকে প্রাণে না মারলে এই গ্রাম ডাইনির হাত থেকে মুক্তি পাবে না।
ওই ডাইনি না মরলে নাকি মানুষ মরতেই থাকবে। অবশেষে ওই সাজুলহাটি নামের একটা গ্রামের শ্মশানে মেয়েটিকে পাওয়া গেছে। সে নাকি এখন পুরো পাগলি হয়ে গেছে, সারা শরীরে ঘা ভর্তি, মাথা বড়া জট নামা নোংরা চুল। আমাদের ডুমরুডিহির ওপারে, মানে নদী যেখানে একেবারে সরু, তার ওপারের ঘন জঙ্গলে মেয়েটিকে নিয়ে এসে বেঁধে রেখেছে সর্দারের লোকজন। আজ ভোরবেলায় ডাইনিকে মেরে ফেলে মেয়ের বিয়ে শুভারম্ভ করবে নাটা মান্ডি। এতদিন গ্রামের মানুষ মরেছে তা নিয়ে সে অতটা মাথা ঘামায়নি। এখন যখন নিজের মেয়ের এই অবস্থা, তার উপর বিয়ের মতো একটা বড় ব্যাপার, তাই সে কোনো রকম ঝুঁকি রাখতে চাইছে না। কাল যেমন ডুমরুডিহিতে মোড়লের মেয়ের বিয়ে হবে, ঠিক তেমনি তার পাশেই নদী পাড়ে জঙ্গলে মারা যাবে আর একটি মেয়ে। রাখাল গেছে, এবার তার বউয়ের পালা। কেউ মারা যাবে না, বিশেষ করে ওই মেয়েকে মরতে দেব না যে নির্দোষ। কি বলছেন বাবু? সর্দারের হাতের থেকে ওকে বাঁচানো অসম্ভব। তাছাড়া এই কথা সত্যি যে মেয়েটি এই গ্রামে আসার পর থেকেই মানুষ মরতে শুরু করেছে। গ্রামের মানুষ মরার সঙ্গে একটি মেয়ের উপস্থিতির কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? ডাইনি একটি কুসংস্কার, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই মঙ্গল। তন্ত্র পর্যায়ে কোনো সাধিকা সর্বোচ্চ মার্গে পৌঁছে গেলে তার মস্তিষ্কের বিকৃতি ঘটে। মানুষ তাকে ডাইনি বলে অভিহিত করে, কিন্তু সে ব্যাপার অন্য। একটি সাধারণ গৃহস্থের মেয়েকে শুধুমাত্র মোড়লের অসৎ উদ্দেশ্য পূরণ করতে না দেওয়ার জন্য ডাইনি অপবাদ দেওয়া হচ্ছে। আপনারাই বা কি? না, আপনাদের কিছু বলবো না। বিভূতি, আগে মেয়েটিকে বাঁচাতে হবে, তারপরে এই গ্রামের ডাক্তারের কাছে যাব। উনি কেন কোনো রোগীর চিকিৎসা করতে চাইছেন না, তার সঠিক কারণটা জানা প্রয়োজন। ডাক্তার? হ্যাঁ, আমাদের সর্দারের লোক বাবু ডাক্তার। ওনার কাছে গেলে সাথে সাথে সব জায়গায় খবর ছড়িয়ে যাবে। খবর যাওয়ার আগে মেয়েটির একটা গতি করি, তারপরে ডাক্তারের ব্যাপারটা দেখছি। মঙ্গল, আমাদের নিয়ে চলো ওই জঙ্গলে। একটি নির্দোষ মেয়েকে রক্ষা করতে আশা করি তুমি পিছু পা হবে না। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম মঙ্গল শতহস্ত দূরে চলে যাবে এই প্রস্তাবে, তবে তারানাথের কথায় ও চোখের নির্ভীকতায় এমন একটা আশ্বাসের মিশ্রণ থাকে যে কোনো নাস্তিক মানুষও এক মুহূর্তের মধ্যে দৈবকে স্বীকার করতে বাধ্য হবে। মঙ্গল উঠে দাঁড়িয়ে বলল, আমি নিয়ে যাচ্ছি আপনাদের ওই জঙ্গলে, চলুন। আমি তখন আমার কোম্পানির সার্ভে কর্মী, কাজেই আমার ঝোলায় সর্বদা একটা টর্চ থাকতই। সেটি নিয়ে আমি ও তারানাথ মঙ্গলের সঙ্গে বেরিয়ে পড়লাম। নদী বেশি দূরে নয় তার বাড়ির থেকে। বলা ভালো, নদীর সব থেকে কাছের বাড়ি হলো রাখাল ও মঙ্গলের। প্রবাহিত জলের শব্দ কানে আসতে আমি বললাম, এখন নৌকা পাওয়া যাবে? ওপারে যাব কি করে? আমাদের নিজেরই নৌকা আছে। বললাম না, আমার ছেলে মাছ ধরার কাজ করে ওই মোড়লের জন্যে। তাছাড়া ডুমরুডিহিতে নিজস্ব নৌকা নেওয়ার অধিকার কারণ নেই। গ্রামের থেকে বাইরে যেতে গেলেও মোড়লের অনুমতি নিয়ে যেতে হয়। বুঝেছ বিভূতি, এও এক দৈবিক সমাপতন। যদি মঙ্গলের ছেলে জেলের কাজ না করত, তাহলে ওপারে আমাদের সাঁতরে যেতে হতো। তবুও আপনি যেতেন? বটেই। এমনকি যদি জানতাম এই কার্যের ফলস্বরূপ আমার মৃত্যু নিশ্চিত, তবুও আমি মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করতাম। আর যাই হোক, আমিও তো একজন বাবা। সন্তানের প্রাণ রক্ষা করা সর্বদা পিতৃত্বের প্রধান ধর্ম। আমরা নৌকার ঘাটে এসে পৌঁছালাম। মঙ্গল ব্যস্ত হাতে বেঁধে রাখা নৌকা খুলে নিয়ে দড়ি টেনে ধরে রেখে আমাদের উঠে পড়তে বলল, এবং আমরা তাই করলাম। তারপর সে নিজে উঠে বাঁশের চার দিয়ে নৌকা ভাসিয়ে দিল ভাটা লেগে থাকা শান্ত নদীর ওপর। এখানে নদীর দুই কূলের মধ্যে দূরত্ব সত্যিই অনেকটা কম। আনুমানিক মিনিট 15 মধ্যে আমরা চলে এলাম বিপরীত দিকে। আলো ঝলমলে জ্যোৎস্না রাতে টর্চের প্রয়োজন পড়েনি এতক্ষণ।
তবে বিপরীত দিকে নৌকার থেকে নামা মাত্রই যখন আমাদের প্রত্যেকের হাঁটু পর্যন্ত কাদার মধ্যে ঢুকে গেল, তখন টর্চের প্রয়োজন পড়ল বই কি। কসরত করে নিজেদের উদ্ধার করে নিয়ে শক্ত মাটিতে এসে পৌঁছতে ঘাম ছুটে গেল অন্তত আমার। তারানাথ বদ্ধপরিকর আমার হাতের থেকে টর্চ নিয়ে দৃঢ় পায়ে সকলের আগে এগিয়ে যাচ্ছে সে। এবারে জঙ্গলে মানুষের কম বেশি যাতায়াত আছে তা বোঝা যায় স্পষ্ট যাতায়াতের রাস্তা দেখে। সেই পথ ধরেই কিছুটা এগিয়ে যাওয়ার পর মঙ্গল বলল, গায়ের লোকের মুখে শুনেছি পীর বাবার শিশু গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে ইরাবতী মাকে। গ্রামের থেকে এই গাছটি দেখা যায় বাবুরা। এই জঙ্গলের সব থেকে বড় গাছ বোধহয় ওটাই। বিরাট বড় একটা ফোকর আছে গাছটায়। আমরা এদিকে কাঠ কাটতে এলে ওই গাছের তলাতেই বিশ্রাম নিই মাঝে সাঝে। আর কত দূর মঙ্গল সে গাছ? চলে এসেছি বাবু। কিছুটা এগিয়েই ডানে যাওয়ার একটা হাঁটা পথ আছে। ওই পথে ঢুকে কিছুটা এগিয়ে গেলেই ওই গাছ। ঠিক এমন সময় অগ্রগামী তারানাথ হঠাৎ থমকে দাঁড়ালো। তার হাতে ধরে থাকা টর্চের আলোর পরিধি আটকে রয়েছে চাপ চাপ মাটিতে মিশে থাকা জমাট বাঁধা রক্তের ওপর। মঙ্গল রক্তের কাছে এগিয়ে গিয়ে খানিক ঝুঁকে পড়ে বললে, বেটা ছেলেরা কয়েকদিনের মধ্যেই বুনো শুয়োর শিকার করেছে এখান থেকে। মোড়ল মশাই নিশ্চয়ই আবার পুজোয় বসেছিল। সে যখন ইচ্ছে যে কোনো ঘরের মেয়েকে ডাকিয়ে নিয়ে অপকর্ম শুরু করে বাবু। আর এই কাজে তাকে সম্পূর্ণ মদত দেয় ওই যতীন হারামজাদা। রাখাল মারা যাওয়ার পর ইরাবতী মা যতদিন এই গ্রামে ছিল তার মধ্যে ওই শয়তানগুলি মেয়েটিকে বারংবার তুলে নিয়ে গিয়ে অপকর্ম করিছে। ওই পাপের শেষ দেখতে চাই বাবু। চলুন, এখানে দেরি করে লাভ নেই, আমরা প্রায় এসেই গেছি। মঙ্গল উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করল। আরও খানিকটা এগিয়ে যাওয়ার পরে দেখতে পেলাম একটি বিরাট শিশু গাছের গোড়ার সাথে নৃশংসভাবে বেঁধে রাখা রয়েছে এক রুগ্ন মর্মাহত পাগলি সদৃশ মেয়েকে। মঙ্গল দৌড়ে গিয়ে বলল, এ মা, এই দেখ আমি মঙ্গল কাকা। ওরে তোর কিছু হবে না মা। এই দেখ কলকাতার বাবুরা এসেছে তোকে বাঁচাতে। এই দেখ মা, একবার তাকা মা। এবার অন্যায় শাস্তি পাবে সবাই মা। মারে ওঠ মা, ওঠ মা। টর্চের আলোর দিকে মেয়েটি মুখ তুলল ধীরে ধীরে। নোংরায় ও জীর্ণতায় তার চোখের পাতা দুটি খুলতে চায় না ঠিক করে। ঠোঁট ঈষৎ কেঁপে উঠলেও মুখে কিছু বলার মতন ক্ষমতা নেই মেয়েটির। কি নিষ্ঠুর হতে পারে এই মানব শ্রেণী, তাই ঘটনা চোখের সামনে প্রত্যক্ষ না করলে টের পেতাম না। তারানাথ বলল, দড়ি খুলে ফেলো বিভূতি। মঙ্গল, তুমিও যাও। ওকে নৌকায় করে নিয়ে যাওয়া হবে ওই পারে। তাড়াতাড়ি, একটুও দেরি করো না। আমরা দ্রুত বাঁধন খুলে মেয়েটিকে মুক্ত করলাম। পরক্ষণেই তারানাথ মেয়েটিকে পাঁজা করে তুলে নিল নিজের দুই হাতের বলে। আমাদের মধ্যে সব থেকে উঁচু লম্বা ব্যক্তি তারানাথ হলেও এই বয়সে তার শারীরিক শক্তির সম্পর্কে ধারণা হলো এই প্রথমবার। নৌকা পর্যন্ত দ্রুত পায়ে তাকে বয়ে আনবার পর শুইয়ে দেওয়া হলো পাটাতনের ওপর। মঙ্গল দ্রুত দাঁড় বাইতে শুরু করা মাত্রই লক্ষ্য করলাম যে পারে আমরা যাচ্ছি, অর্থাৎ ডুমরুডিহি গ্রামের ঘাটে, সেখানে জনাদশেক লোক হাতে হ্যারিকেন এবং লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে যেন আমাদেরই অপেক্ষায়। মঙ্গল নৌকা বাওয়া থামিয়ে থমথমে গলায় বলল, নিশ্চয়ই সর্দার খবর পেয়ে গেছে বাবু। আমাদের আর রক্ষা নেই। কি করব এখন? আমরা যেখানে যাওয়ার সেখানেই যাব। অন্যায়ের থেকে এতদিন পালিয়ে এসেছো, এবারও পালিয়ে গেলে বদল আসবে কি করে? আমার কিন্তু হৃৎপিণ্ড তখন গলায় আটকেছে। তবুও বয়স কনিষ্ঠ হওয়ায় সামাজিক বাধ্যতার কারণে মুখে প্রকাশ করতে পারলাম না নিজের মৃত্যু ভয়ের অভিব্যক্তি। তার উপর তারানাথের সামনে ভয় পেয়ে গেলে কি আমার চলে, আপনারাই বলুন। চুপ করে তাকিয়ে রইলাম বিপরীত দিকের জ্বলন্ত হ্যারিকেনগুলির দিকে।
মঙ্গল পুনরায় বজ্র মুষ্টিতে দাঁড় বেয়ে নিয়ে এলো আমাদের উক্ত পাড়ের কাছে। তার অনুমান মিথ্যে নয়। গ্রামের মোড়ল ও যতীন সহ আরও 7 জন যুবক ও মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে রয়েছে সেখানে। আমাদের নৌকা বালির চড়ায় ঠেকতেই মোড়ল বলল, দেখেছিস শুকু, তোর বাবা তলে তলে কত দূরে গিয়ে গেছে। বুঝলাম ওদের মধ্যেই কেউ মঙ্গলের ছেলে। মোড়ল আবার বলল, এই না হলে আত্মীয়? কি বলেন কারখানা বাবু? পাঠার মাংস খাওয়ার লোভে আর দেরি সহ্য হচ্ছে না। নিজেরাই কষ্ট করে আমার শিকারটারে ধরে এনেছে ওপার থেকে। ওই বুড়োটারে দেখা মাত্রই বুঝেছি বেটার শরীরে জোর আছে। দেখলি না কেমন উঁচু করে নিয়ে এসে নৌকায় তুললো। দিন এদিকে দিন, ডাইনিকে আমাদের হাতে তুলে দিয়ে এই গ্রাম থেকে এখনই বিদায় নিন। যান, চিন্তা করবেন না, আপনাকে ওই মঙ্গলই দিয়ে আসবে শহরের ঘাটে। এবার তারানাথ বলল, এই মেয়েটি আপনার শূকরতন্ত্রের অংশ হয়নি বলে মেয়েটিকে ডাইনি বানিয়ে দিলেন। দেখেছেন আপনার জন্য মেয়েটির কি অবস্থা হয়েছে? তারানাথের কথা শেষ হওয়া মাত্রই মোড়লের সঙ্গী সাথীরা আমাদের দিকে তেড়ে আসার জন্য উদ্যত হতে যাচ্ছিল, কিন্তু মোড়ল 2 হাত উঁচু করে তাদেরকে আটকে দিল। তারপর নিজের মুখে চলে আসা বাক্যগুলিকে চোখ বুজে গিলে ফেলে একটু সংযত হয়ে তারানাথকে জবাব দিল, আর এই মেয়েটির জন্য এই গ্রামের কতগুলি মানুষের প্রাণ গেছে তা কি জানেন আপনি? বুঝলাম তারানাথ মোড়লের কালো জাদুর কথা জেনে যাওয়াতেই সে একটু সংযত হয়েছে। এমন সময় আমাদের সঙ্গে থাকা মেয়েটি হঠাৎ একটি দীর্ঘ শ্বাস নিয়ে একেবারে এলিয়ে পড়ল তারানাথের কোলের ওপর। সকলে চুপ হয়ে গেল কিছুক্ষণের জন্যে। তারানাথ মেয়েটির বাঁ কানের নিচে কিছুক্ষণ আঙুল চেপে রেখে থমথমে গলায় বলল, তোমাদের ডাইনি আর নেই, মেয়েটি মারা গেছে। বলেন কি বাবু? তারানাথ চোখ বুজে ইতিবাচক মাথা নাড়ল। মোড়ল গলা তুলে আদেশ করল, এই শুকু, যা ডাক্তারে ডেকে নিয়ে তাড়াতাড়ি আমাগো বাড়িতে আয়। আমার মেয়েটি এবার বেঁচে যাবে। কালোর বিয়ে ডাক্তারকে এখনই একবার দেখে যেতে বল। আর এই যে কারখানা বাবু, আপনিও আপনার বন্ধুরে নিয়ে আমার বাড়িতে আসুন, দেখবেন মেয়েটি আসলেই ডাইনি কি ডাইনি নয়। ধন্যবাদ মোড়ল মশাই, আমিও দেখতে চাই প্রমাণ। চলুন। ইরাবতীর মৃতদেহ নিয়ে যাওয়া হলো মোড়লের বাড়ির সামনে। চলার পথেই গোটা গ্রামে চড়াও হয়ে গেল যে ডাইনি মারা গেছে, কাজেই তাকে দেখার জন্য একে একে মোড়লের বাড়ির সামনে ভিড় জমে গেল বিস্তর। মঙ্গলের ছেলে ডাক্তারকে নিয়ে এলো এবং তার সঙ্গে আমরা এলাম মোড়লের মেয়ের ঘরে। এখানে এসে খবর পেলাম রাতের বেলাতেই মেয়েটির খুব বাড়াবাড়ি অবস্থা হয়ে গিয়েছিল, তাই মোড়ল দলবল নিয়ে এই রাতেই ডাইনিকে প্রাণে মারতে যাচ্ছিল নিজের মেয়েকে বাঁচানোর জন্য। এত সবের মধ্যে ডাক্তারের অভিব্যক্তি দেখলাম একটু অন্য রকম। সে মোড়লের মেয়েকে পরীক্ষা করে নিচু গলায় বলল, মোড়ল মশাই, আপনার মেয়ের হাতে আর বেশি সময় নেই, ওকে বাঁচানো মুশকিল হবে। এই কথা শুনে মোড়লের 2 চোখে যেন আগুন জ্বলে উঠল। সে বলল, কি বলছিস ডাক্তার? তার মানে ওই মেয়ে মনে হয় এখনো বেঁচে আছে। এই যতীন, আমার রামদাটা দিয়ে দেখি, বের করে দে। বলেই মোড়ল দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘরের থেকে এবং গোটা ভিড়টা এগোলো তার সঙ্গে। আমিও যাচ্ছিলাম দ্রুত পায়ে। তারানাথ আটকে দিয়ে বলল, এই দৃশ্য দেখতে পারবে না, দাঁড়িয়ে যাও। দূর থেকেই টের পেলাম একটা বিরাট চকচকে রামদা সকলের মাথার ওপর থেকে একবার নামছে এবং উঠছে। কিছুক্ষণ পরে ভিড়ের মাঝের থেকে আবার রাস্তা তৈরি হলো এবং সেই রাস্তার থেকে ফিরে এলো
রক্তাক্ত চেহারা নিয়ে নাটা মান্ডি। তার সারা শরীরের মাংসপেশি থরথর করে কেঁপে চলেছে। পুনরায় নিজের মেয়ের ঘরে ঢুকে ডাক্তারকে বলল, এই ডাক্তার, এবার দেখ দেখ আমার মেয়ে বেঁচে যাবে, দেখ ডাইনি পুরোপুরি খতম। তারানাথ এবার বলে উঠল, ডাক্তারবাবু, আপনি কি লোকাচ্ছেন, কি বলতে পারছেন না এবার বলুন। মৃত মানুষকে পুনরায় মারা হলো শুধুমাত্র আপনার থেকে নিশ্চয়তা পাওয়ার জন্য। এবার বলুন, আপনি কি নিশ্চিত যে মোড়ল মশাইয়ের মেয়ে এবার বেঁচে যাবে? ডাক্তারের দুই চোখে জল চলে এলো। সে বলল, আমি জানি না সর্দার এরপর আমায় কি শাস্তি দেবে, তবে এই কথা আমি তাকে আগেও বলেছি যে এই গ্রামের মানুষ মারা যাচ্ছে ভেড়া পালনের জন্য। এই রোগ ভেড়ার থেকে আসছে, কোনো মেয়ের জন্য এমন কিছু হচ্ছে না। এই কথা ওনাকে আগেও বলেছি, তবে উনি নিজের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য কিনা জানি না আমার কথা বিশ্বাস করেনি। এই বাড়িতে ভেড়ার খাবার না থাকলেও তার মেয়েকে ভেড়ার বাচ্চা নিয়ে আমি অনেকবার খেলতে দেখেছি বিভিন্ন জায়গায়। যেদিন প্রথম শুনি মোড়লের মেয়েও কাশতে শুরু করেছে, সেদিনই বুঝতে পেরেছি সেও বাঁচবে না। এই রোগের চিকিৎসা করার ক্ষমতা আমার নেই, আর শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করবার সামর্থ্য এখানে কারণ নেই। সর্দারকে বললে পাছে সে আবার আমায় অবিশ্বাস করে বা শাস্তি দেয়, সেজন্য আমিও চুপ করে গেছি। অনেক দেরি হয়ে গেছে সর্দার, আপনার মেয়েকে আর বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার এটুকু বলে চুপ করল। এতগুলি মানুষের কারোর মুখে কোনো কথা নেই। সবাই যেন পাথরের মূর্তির মতো হয়ে রইল ভোর পর্যন্ত। কারণ ভোরের সময় সম্পূর্ণ নীরবতা ভঙ্গ করল অসুস্থ মেয়েটি। তার মারাত্মক কাশিতে সকলে আবার জড়ো হলো কিছুক্ষণের জন্য, তবে কিছুক্ষণই বটে। ডাক্তারের কথা মতো মোড়লের মেয়েও শেষ নিঃশ্বাস ত্যাগ করল ওই ভোরবেলাতেই। মোড়ল নাটা মান্ডির মুখে কোনো কথা নেই, না আছে কোনো ক্রোধ, না আছে কোনো আক্রোশ। সেদিন বিকেলবেলায় যখন আমরা সকলে উদ্যত হলাম শ্মশানের উদ্দেশ্যে, তখন মোড়ল নিজের মেয়েকে বাঁশের দোলায় গ্রামবাসীদের কাঁধে তুলে দিয়ে কাঁদতে কাঁদতে তুলে নিল কথিত ডাইনি অর্থাৎ রাখালের বউ ইরাবতীর ক্ষতবিক্ষত দেহটি। দুটি দেহের অন্তিম সৎকার একই সাথেই সমাপ্ত হল সন্ধ্যা পর্যন্ত। পরদিন সকালে যখন আমি ও তারানাথ দুজনেই বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে, তখন ঘাটে আমাদের সঙ্গে মোড়ল নাটা মান্ডি এলো। এক রাতের মধ্যেই তার অবস্থা দেখার মতো আর নেই। অনুশোচনায় দুঃখে সে মুখের ভাষা হারিয়েছে। কেবল আমরা নৌকায় উঠে যাওয়ার পরে সে বললে, শহরের থানায় একটা খবর দিয়ে যাবেন কারখানা বাবু। আমার মতো অপরাধী কোনো জায়গায় সর্দার হইতে পারে না। নৌকা ভাসিয়ে দিল মঙ্গল। আমার চোখেও জল এসেছিল সেই মুহূর্তে, তবে সে জল কোন মনুষ্যত্বের বহিঃপ্রকাশ তা বলতে পারবো না। ডুমরুডিহি গ্রামের থেকে অনেক দূরে চলে আসার পর তারানাথ বলল, পুলিশ মোড়লকে উপযুক্ত শাস্তি দিতে পারবে না বিভূতি। ঈশ্বর ওনাকে এখন যা শাস্তি দিচ্ছেন এটাই ওনার প্রাপ্য।